মাতামুহুরী নদীর তীরে বৃষ্টি, আর সেই বৃষ্টি যেন তারুণ্যের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। মমতাজউদ্দিন আহমেদের একটা অসাধারণ লেখা নিয়ে আজ আমরা কথা বলবো। মানে আত্মকথনমূলক লেখা, যেখানে তিনি বৃষ্টি, নদী আর তারুণ্যকে এক সুতায় গেঁথেছেন। লেখাটা বেশ ব্যক্তিগত, কিন্তু এর গভীরে গিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে প্রকৃতির সাধারণ ঘটনাগুলো আমাদের জীবনের বিশেষ মুহূর্ত বা অনুভূতিগুলোকে ধারণ করে, সেগুলোকে নতুন করে চিনতে শেখায়, তাই না? ঠিক তাই। আর এই লেখাটা এটা শুধু একজন ব্যক্তির স্মৃতিচারণ নয়, বরং এটা একটা আয়নার মতো। এখানে বৃষ্টি শুধু আকাশ থেকে পড়া পানি নয়, এটা যেন যৌবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি। সেই প্রথম শিহরণ, আত্ম আবিষ্কারের মুহূর্তগুলো, এমনকি কি বলে সৃষ্টিশীলতার জন্ম। আমরা দেখব লেখক কীভাবে খুব পরিচিত প্রাকৃতিক দৃশ্য ব্যবহার করে গভীর মনস্তাত্ত্বিক সত্য তুলে এনেছেন। হ্যাঁ, শুরুতেই তো লেখক আমাদের মাতামুহুরীর তীরের সেই ভেজা দিনের স্নিগ্ধতায় নিয়ে যান। বলছেন যে বৃষ্টির স্পর্শ সেটা যেন প্রথম প্রেমের মতো একটা মিষ্টি গোপন শিহরণ জাগিয়ে তোলে। মনে হয় যেন বৃষ্টির স্বচ্ছ ফোঁটাগুলো মনের ভেতরের আবছায়া দূর করে দিচ্ছে। আচ্ছা, এই যে বৃষ্টিকে প্রথম প্রেমের অনুভূতির সাথে মেলানো, এটা কি শুধু লেখকের ব্যক্তিগত উপলব্ধি, নাকি এর মধ্যে আরও গভীর কিছু আছে? এটা একটা দারুণ প্রশ্ন তুলেছেন। দেখুন, লেখক এখানে শৈশবের মুগ্ধতার কথাও কিন্তু বলেছেন। মাতামুহুরীর বুকে বৃষ্টি পড়ার দৃশ্য দেখার সেই যে বিস্ময়, আমার মনে হয় এটা শুধু ব্যক্তিগত স্মৃতি নয়। বৃষ্টি, বিশেষ করে ধরুন প্রথম বৃষ্টি বা ঝমঝমে বৃষ্টি, আমাদের মধ্যে একটা আদিম আবেগ জাগিয়ে তোলে। তারুণ্যের প্রথম অনুভূতিগুলো তো এমনই, তাই না? তীব্র, অপ্রত্যাশিত, কিছুটা রহস্যময়। তাই এই তুলনাটা খুব শক্তিশালী হয়ে ওঠে, যা হয়তো অনেকের অভিজ্ঞতার সাথেই মিলে যাবে। বৃষ্টি এখানে স্মৃতিকাতরতা আর তারুণ্যের যে অব্যক্ত চাঞ্চল্য, সেটার একটা চমৎকার প্রতীক। আর প্রকৃতিকে যেভাবে তিনি তারুণ্যের আয়না বানিয়েছেন, সেটা তো অসাধারণ। যেমন ধরুন, ওই যে বৃষ্টিতে নুয়ে পড়া ধানের শীষ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে, এটা দেখে মনে হয় যেন তারুণ্যের দ্বিধা আর সাহসের খেলা চলছে। একদম ঠিক তাই। কিংবা ধরুন ভেজা শালিকে ডানা ঝাপাটানো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো নবীন প্রাণের বাঁধনহারা উল্লাস। এই তুলনাগুলো কিন্তু নিছক অলংকার নয়। না না, একদমই না। প্রকৃতি এখানে মানুষের ভেতরের অবস্থার প্রতিচ্ছবি। তারুণ্যে আমরা যেমন দ্বিধাগ্রস্ত থাকি, আবার এগিয়ে যাওয়ার জন্য ছটফট করি, লেখক সেই অনুভূতিগুলোকেই প্রকৃতির ঘটনার মধ্যে দিয়ে জীবন্ত করে তুলেছেন। এটা আমাদের শেখায় যে চারপাশের প্রকৃতিকে মনোযোগ দিয়ে দেখলে আমরা নিজেদের ভেতরের প্রতিচ্ছবিও খুঁজে পেতে পারি। বৃষ্টির স্পর্শে যেমন দেহে শিহরণ জাগে, তেমনি যৌবনের ছোঁয়া হৃদয়ে নতুন সুর তোলে। লেখক বলছেন, ঠিক এই সময়ে মনে প্রশ্ন জাগে, আমি কে, আমার গন্তব্য কোথায়? এই আত্ম অনুসন্ধানের ব্যাপারটা খুব পরিচিত, তাই না? প্রায় সবার জীবনেই আসে। হ্যাঁ, এটা তারুণ্যের একটা সার্বজনীন জিজ্ঞাসা। আর লেখক দেখুন, একে বৃষ্টির সতেজতার সাথে যুক্ত করেছেন, যেন বৃষ্টি পুরনো ধুলোবালি ধুয়ে দিয়ে নতুন পথের ইশারা দিচ্ছে। এখানে আবার একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে, যখন লেখক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বাণীটি উল্লেখ করেছেন। ও হ্যাঁ, ওই অংশটা বেশ গভীর। হ্যাঁ, এটা বিষয়টাকে শুধু ব্যক্তিগত অনুভূতি বা প্রকৃতির রূপকের গণ্ডিতে আটকে রাখেনি, বরং একটা বৃহত্তর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপট দিয়েছে। আত্ম আবিষ্কারের মুহূর্তটা তখন যেন আরও পবিত্র মনে হয়। ঠিক। লেখাটিতে আবার চণ্ডীদাসের বৃষ্টিস্নাত রাধিকার প্রসঙ্গ আনা হয়েছে। বৃষ্টিভেজা রাধার যে মোহময় অপার্থিব সৌন্দর্যের কথা বলা হয়, লেখক সেই চিত্রকল্প ব্যবহার করেছেন। এবং এই প্রসঙ্গটা বেশ গভীর। লেখক বলছেন, বৃষ্টিস্নাত রূপ একই সাথে পবিত্র ও কামনাদীপ্ত, একটা পবিত্র কামনাদীপ্ত চিত্র। আচ্ছা। তিনি এটাকে তারুণ্যের চোখে দেখার সৌন্দর্যের সাথে মেলাচ্ছেন, যেখানে পরিচিত মুখগুলো হয়তো শুধুই আত্মীয়, কিন্তু কোনো অপরিচিতার প্রথম দৃষ্টি, সেটা যেন হঠাৎ পাওয়া কোনো ঐশ্বর্যের মতো, যা অপূর্ণ সত্তাকে পূর্ণতার দিকে টানে। এই অংশটা আমাদের ভাবায় যে সৌন্দর্য বা আকর্ষণের ধারণা তারুণ্যে কতটা তীব্র আর রহস্যময় হতে পারে। একদম। সৃষ্টিশীলতার কথাও তো এসছে। বৃষ্টি যেমন কবি বা শিল্পীকে অনুপ্রাণিত করে, তেমনি যৌবনের আবেগ জন্ম দেয় প্রথম কবিতার, প্রথম গানের। এখানে একটা মজার উল্লেখ আছে। লেখক গ্রিক দেবী অ্যাফ্রোডিটিকে
মানে তার নিজের বর্ণনা অনুযায়ী কবিতা ও ঔষধের দেবী হিসাবে দেখছেন, আর যৌবনের কামনাকে তুলনা করছেন নিরাময়ের আকাঙ্ক্ষার সাথে। অ্যাফ্রোডিটিকে এভাবে দেখাটা একটু অন্যরকম লাগলো, তাই না? হ্যাঁ, একটু অন্যরকম তো বটেই। মানে সাধারণত অ্যাফ্রোডিটিকে আমরা প্রেম ও সৌন্দর্যের দেবী হিসেবেই জানি। লেখক এখানে তাকে কবিতা ও ঔষধের দেবী হিসেবে যেভাবে উল্লেখ করেছেন, সেটা সম্ভবত তার নিজস্ব ব্যাখ্যা, বা তিনি হয়তো কোনো নির্দিষ্ট সূত্র থেকে এটা পেয়েছেন, কিন্তু মূল ভাবনাটা বেশ আকর্ষণীয়। কি রকম? মানে তিনি তারুণ্যের তীব্র আবেগ বা কামনাকে শুধু শারীরিক বা মানসিক চাঞ্চল্য হিসেবে দেখছেন না, বরং একটা সৃষ্টিশীল শক্তি এবং আরোগ্য বা পূর্ণতা খোঁজার আকাঙ্ক্ষা হিসেবে দেখছেন। এটা যৌবনের দুটো দিকের উপর আলো ফেলে, এর তীব্র সৃষ্টিশীল স্ফুরণ, যা অনেকটা হঠাৎ আসা বৃষ্টির মতোই, ঠিক। আবার এর ক্ষণস্থায়ী প্রকৃতি, যা দ্রুত মিলিয়েও যেতে পারে, কিন্তু যতক্ষণ থাকে সবকিছুকে নতুন করে দেখার একটা দৃষ্টি দিয়ে যায়। বাহ! তাহলে সারসংক্ষেপে বলা যায়, মমতাজউদ্দিন আহমদের এই লেখাটি বৃষ্টিকে আসলে নিছক এক প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেনি, বরং মাতামুহুরীর তীরের বৃষ্টিকে তিনি তারুণ্যের আবেগ, আত্ম-অনুসন্ধান, সৌন্দর্যবোধ, সৃষ্টিশীলতা আর সেই তীব্র কিন্তু ক্ষণস্থায়ী অনুভূতির এক জীবন্ত রূপক হিসেবে তুলে ধরেছেন। প্রকৃতি যেন এখানে মানুষের ভেতরের জগতের নীরব সাক্ষী আর ভাষ্যকার। একদম। লেখাটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সাধারণ ঘটনার মধ্যেও কত গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে, যদি আমরা অনুভব করার মতো চোখ ও মন নিয়ে তাকাই। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা লুকিয়ে আছে। মমতাজউদ্দিন আহমেদ যেভাবে বৃষ্টিকে তারুণ্যের দর্পণ বানিয়েছেন, সেভাবে প্রকৃতির আর কোনো উপাদান বা ঘটনা আমাদের জীবনের অন্যান্য পর্যায়, যেমন শৈশব, মধ্যবয়স বা বার্ধক্য কিংবা ভিন্ন কোনো গভীর অনুভূতিকে এতটা নিখুঁতভাবে ধারণ করতে পারে, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।